স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম আছে, সেই এক্সামকে কেন্দ্র করে ম্যাথের একটা প্র্যাকটিস সিরিজ স্টার্ট হয়েছে। আজকে 7 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো এই প্র্যাকটিস সেটের পিডিএফ গুলো তোমরা কোথায় পাবে? না, আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম বলে অ্যাপ আছে, সেই অ্যাপ যাদের ডাউনলোড করা খুবই ভালো। আর যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করার পরে সেখানে রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে লগ ইন করলে দেখতে পাবে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। এর মধ্যে দেখো, এই ইন্টারফেসের মধ্যে কতগুলো সেকশন আছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, ডাব্লিউবি। এর মধ্যে এই যে ডাব্লিউবিপিএসসি যে সেকশনটা আছে, এই সেকশনের মধ্যে যদি ঢোকো, তাহলে এই ক্লাসের বা আপকামিং যত ক্লাস আসবে বা প্রিভিয়াসে যত ক্লাস হয়েছে, সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সম্পূর্ণভাবে ফ্রি। ওকে, তাহলে বোঝা গেল। চলো এবার আজকের ক্লাস শুরু করা যাক। প্র্যাকটিস সেট 7 ফর পিএসসি মিসলেনিয়াস এক্সাম। কি বলছে? বলছে রাঘব স্পেন্ডস 80% of his income. If his income increases by 12% and savings decreases by 10%, then what will be the percentage increase in his expenditure? বলছে যে রাঘব তার ইনকামের 80% খরচ করছে, 80% খরচ করছে। এবার তার ইনকামটাকে সে যদি 12% ইনক্রিজ করে আর সেভিংসটাকে যদি 10% কমিয়ে দেয়, তাহলে তার খরচের কি পরিবর্তন হবে? খরচটা বেড়ে যাবে বলে দিয়েছে, কত শতাংশ বাড়বে সেটা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যদি তার ইনকাম 100 টাকা হয়, সে খরচ করছে কত? 80 টাকা খরচ করছে, তাহলে 20 টাকা সেভ করছে। ঠিক আছে, এবার তার ইনকাম যদি 12% বেড়ে যায়, তাহলে 112% কত? 12। তাহলে ইনকাম যদি 12 বেড়ে যায় আর সেভিংসটা যদি 10% ডিক্রিজ করে, 10% কত? 2। তাহলে যদি 2 ইউনিট কমে যায়, তাহলে তার এক্সপেন্ডিচারটা কত শতাংশ বাড়বে? তাহলে দেখো, বাঁ দিকে 12 বেড়ে গেছে, ডান দিকেও 12 বৃদ্ধি করতে হবে, ডান দিক বাঁ দিক সমান করতে হবে। কিন্তু ডান দিকে দেখো 2 কমে গেছে, তাহলে 12 বৃদ্ধি করতে গেলে এই এক্সপেন্ডিচারকে কতটা বৃদ্ধি করতে হবে? এই এক্সপেন্ডিচারকে অবশ্যই 14 ইউনিট বাড়াতে হবে। তাহলে দেখো, এক্সপেন্ডিচার ছিল 80, কত বাড়লো? 14 ইউনিট বাড়ছে। কত শতাংশ বাড়বে? 80-তে বাড়ছে 14, তাহলে 100-তে কত বাড়বে? ঠিক আছে, যদি এটা 2 দিয়ে কেটে দেই 7, আর এটা কত হবে? 40। 1/40 মানে 2.5%, তার 7 গুণ, অর্থাৎ 7 ইন্টু 25, 175, অর্থাৎ 17.5%। তাহলে এক্সপেন্ডিচারটাকে কত বাড়াতে হবে? 17.5%। এবার কি বলছে? The length and breadth of a cuboid are increased by 10% and 20% respectively, and its height is decreased by 20%. The percentage increase in the volume of the cuboid. বলছে একটা কিউবয়েডের লেন্থকে 10% বাড়ানো হয়েছে, অর্থাৎ লেন্থ 10 থেকে করা হয়েছে 11। ওকে, আর ব্রেথকে 20% বাড়ানো হয়েছে, তার মানে 5 থেকে করা হয়েছে 6। আর হাইটটাকে 20% ডিক্রিজ করা হয়েছে, তার মানে 5 থেকে হয়েছে কত? 4। তাহলে ভলিউমে কি চেঞ্জ হয়েছে? 5 5 25, এদিকে আসছে কত? 250। আর 4 6 24 ইন্টু 11 মানে 240, আর 24 মানে 264। ভলিউম 250 ইউনিট থেকে বেড়ে হয়েছে 264 ইউনিট। এইবার এই রেশিওকে যদি তুমি 0.4 দিয়ে গুণ করে দাও, তাহলে 250 চেঞ্জ হয়ে যাবে 100-তে, আর 264 কততে চেঞ্জ হবে? 4 4 16, 6 হাতে 1, 4 6 24, আর 1 25, 5 হাতে 2, আর তোমরা 8 আর 2 10। ঠিক আছে, তাহলে আলটিমেট কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে? 5.6%। আর 5.6 মানে কি? 5 পূর্ণ 6/10, 6/10 মানে কি? 3/5, অর্থাৎ ভলিউম 5 পূর্ণ 3/5% বৃদ্ধি পাচ্ছে। ওকে, নেক্সট। এবার কি বলছে? দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 125,000 if the annual birth rate is 12.7% and the annual death rate is 2.7%. How
much will the population increases after 3 years? বলছে যে প্রত্যেক বছর একটা শহরের বর্তমান জনসংখ্যা কত? বর্তমান জনসংখ্যা হচ্ছে 1,25,000। এবার সেই শহরের অ্যানুয়াল বার্থ রেট মানে জন্ম হার 12.7% আর মৃত্যু হার 2.7%। তাহলে যদি জন্মহার 12.7% হয়, জন্মহার যদি 12.7% হয় আর মৃত্যু হার যদি 2.7% হয়, তাহলে প্রত্যেক বছর জনসংখ্যা কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে? আলটিমেট জনসংখ্যা 10% করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তার মানে প্রত্যেক বছর আলটিমেট দেখা যাচ্ছে প্রত্যেক বছর জনসংখ্যা 10% করে বৃদ্ধি পাচ্ছে। জানতে চেয়েছে যে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। বর্তমান জনসংখ্যা 1,25,000 দেওয়া আছে, তার মানে প্রথম বছর 10 থেকে 11 হচ্ছে জনসংখ্যা, দ্বিতীয় বছরও জনসংখ্যা 10 থেকে 11, তৃতীয় বছরও জনসংখ্যা 10 থেকে 11, অর্থাৎ আলটিমেট 3 বছরে জনসংখ্যা যদি 11 আগে থাকে 3 বছর আগে, তাহলে 3 বছর পরে জনসংখ্যা হবে 1331। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাবে কত? জনসংখ্যা বৃদ্ধি পাবে 331। ঠিক আছে, আর 3 বছর আগে জনসংখ্যা দেওয়া ছিল কত? 3 বছর আগে জনসংখ্যা দেওয়া ছিল 1,25,000। তার মানে 1,000-এর ভ্যালু কত? 1,000-এর ভ্যালু হচ্ছে 1,25,000। 1, 2, 5, 000, 1,25,000। ঠিক আছে, কার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে? 331-এর ভ্যালু। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 331, তার মানে 331-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এখান থেকে 3টে শূন্য কেটে যাচ্ছে। ওকে, তাহলে কত আসছে? 125 এককে 125-এর 5 হাতে 12, 3 ইন্টু 125 375, আর 12 387, 7 হাতে 38, 375 আর 38, 375 আর 30, 405 আর 8, 413। তাহলে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? 41,375। এবার কি বলছে? পারিক সোল্ড হিজ পেন অ্যাট এ প্রফিট অফ ₹11। 11 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, সোল্ড হিজ পেন অ্যাট এ প্রফিট অফ, না, 11 টাকা প্রফিটে বিক্রি করছে একটা পেন। এবার বলছে হি ক্যালকুলেটেড দ্য প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস, ফাউন্ড ইট টু বি 25% দ্য কস্ট প্রাইস অফ দ্য পেন। কি বলছে? যে পারিক একটা পেন বিক্রি করছে 11 টাকা লাভে। এবার সে যখন প্রফিটটা ক্যালকুলেট করেছিল, তখন সে সেলিং প্রাইসের উপরে মানে বিক্রয় মূল্যের উপরে প্রফিটটা ক্যালকুলেট করেছিল। ঠিক আছে, জানতে চেয়েছে ওই পেনের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত। ঠিক আছে, তাহলে দেখো 25% প্রফিট, কিন্তু এই প্রফিটটা ক্যালকুলেট করা হয়েছে সেলিং প্রাইসের উপরে, অর্থাৎ 1/4। তার মানে এসপি কত? এই 4 টাকা হচ্ছে এসপি, আর প্রফিট কত? এই 1 টাকা হচ্ছে প্রফিট। তাহলে সিপি কত হবে? অনুপাতে সিপি হবে 3 টাকা। ঠিক আছে, আর প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে এই 11 টাকা প্রফিটে বিক্রি হয়েছে, অর্থাৎ এই 1-এর ভ্যালু হচ্ছে 11। তার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে কস্ট প্রাইস মানে 3-এর ভ্যালু। তাহলে 3-এর ভ্যালু কত? 33। অ্যান্সার কত হবে? অ্যান্সার। এবার কি বলছে? এ শপকিপার আর্নস সেম প্রফিট পার্সেন্টেজ অফ প্রফিট অ্যাজ ওয়েল অ্যাজ লস বাই সেলিং টু সিমিলার পিসেস অফ ফার্নিচার ফর ₹18,000 and 10,000 respectively. At what price should he sell it to earn a profit of 50%? কি বলছে? বলছে একজন শপকিপার একটা সিমিলার মানে সেম ফার্নিচারকে যদি সে 18,000 টাকায় বিক্রি করে, তাহলে সে যত প্রফিট আর্ন করবে। যদি সে 10,000 টাকায় বিক্রি করে, তাহলে সেম লস সে আর্ন করবে। এটা বলে দিয়েছে। এবার জানতে চেয়েছে যে ওই ফার্নিচারটাকে যদি 50% প্রফিটে সে বিক্রি করে, তাহলে সে কত টাকায় বিক্রি করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে? যে সেম প্রফিট সেম লস। ঠিক আছে, 18,000 টাকায় বিক্রি করলে যত প্রফিট হবে, 10,000 টাকায় বিক্রি করলে তত লস হবে। তাহলে এই ওয়ার্ডটা যদি, এই সেন্টেন্সটা যদি দেওয়া থাকে, তাহলে এখানে একটা ডিরেক্ট শর্টকাট আছে।
ডিরেক্ট শর্টকাট দিয়ে কস্ট প্রাইসটা ফাইন্ড আউট করা যায়। কি করব, যে 18,000 টাকায় একবার 18,000 টাকায় বিক্রি করা হয়েছে, আর একবার 10,000 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এই দুটো সেলিং প্রাইসকে যোগ করব, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই কত হবে, 14,000 টাকা। এটাই হলো অ্যাকচুয়াল সিপি। ঠিক আছে, এবার এই জিনিসটাকে 10% প্রফিটে, সরি, তাহলে ওই ফার্নিচারটার অ্যাকচুয়াল সিপি 14,000, এবার সেটাকে 50% প্রফিটে বিক্রি করছে। তাহলে 50% প্রফিটে যদি বিক্রি করে তাহলে অ্যাকচুয়ালি কততে বিক্রি করবে, 14,000-এর 50% কত, 7,000। তার মানে 7,000 টাকা লাভে বিক্রি করবে। তাহলে 14,000 প্লাস 7,000 মানে জিনিসটাকে সে বিক্রি করবে কত টাকা, 21,000 টাকায় বিক্রি করবে। যদি 50% প্রফিটে বিক্রি করে তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা 21,000 টাকায় বিক্রি। তারপরে কি বলছে, এ শপকিপার bought 12 article for 10 rupees and also same number of article at the rate of 9 article for 11, and all articles sold at the rate of 36 article for 60. Find the profit or loss percentage. ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। ধরো এখানে লিখছি প্রাইস আর এখানে লিখছি আর্টিকেল। ঠিক আছে, এবার শুরুতে সে 10 টাকা দরে 12টা আর্টিকেল কিনেছে। ঠিক আছে, মানে 12টা আর্টিকেল 10 টাকা দরে কিনেছে। তারপরে আরেক টাইপের আর্টিকেল সে 11টা আর্টিকেল 9 টাকা দরে কিনেছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে সে 12টা আর্টিকেল 10 টাকা দরে কিনেছে, আবার 11টা আর্টিকেল 9 টাকা দরে কিনেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেম নাম্বার অফ আর্টিকেল, কিন্তু এখানে তো আর্টিকেলের সংখ্যা সেম নয়, আর্টিকেলের সংখ্যা তো এখানে সেম নয়। আচ্ছা, এখানে একটু ভুল লিখলাম, সেকেন্ড কেসে বলছে 9টা আর্টিকেল, 9 আর্টিকেল ফর 11, মানে 11 টাকায় 9টা আর্টিকেল এই দরে কিনেছে সেকেন্ড টাইপের আর্টিকেল। আর দুটো আর্টিকেলই সেম পরিমাণ কিনেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 12টা আর্টিকেল, এখানে 9টা আর্টিকেল। তাহলে এই দুটোকে সেম করতে গেলে কি করতে হবে, আর 9 এর এলসিএম কত, 36, তাহলে দুটোকেই 36 বানাতে হবে। একে 3 দিয়ে গুণ করতে হবে, একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, 3 10 কে 30, 4 11 44, তার মানে 74 প্রাইস। আর এখানে কত, 3 12 36, 4 9 36, অর্থাৎ 70। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে 72টা আর্টিকেল 74 টাকা দরে কিনেছে। ঠিক আছে, 72টা আর্টিকেল 74 টাকা এই দরে সে কিনেছে। আলটিমেট এই দুই ধরনের আর্টিকেল। এবার বিক্রি করবে, কি দরে বিক্রি করছে না, 36টা আর্টিকেল 60 টাকা এই দরে বিক্রি করছে। তাহলে 36টা আর্টিকেল 60 টাকা। এবার এখানে দেখো 72টা আর্টিকেল কিনেছিল, বিক্রি করছে 36টা আর্টিকেল, সেটা তো হবে না। 72টা আর্টিকেল যদি কিনে থাকে 72টা আর্টিকেল সে বিক্রি করবে। তাহলে এখানেও, তাহলে এখানে সমান করতে হবে, 36 আর 72-এর এলসিএম কত, 72। তাহলে এই 36 কে 72 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে আলটিমেট 72 হয়ে যাবে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এখানে কি দাঁড়িয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে যাচ্ছে 120, এখানে দাঁড়াচ্ছে কত, উপরে ছিল 74 আর নিচে হচ্ছে কত, 100, আর উপরে আছে 72, এখানে 36 গুণ 72। ঠিক আছে, তাহলে দেখো 72টা আর্টিকেল 74 টাকায় কিনেছিল, সেই 72টা আর্টিকেলই সে 120 টাকায় বিক্রি করছে। তার মানে আলটিমেট 74 টাকা কস্ট প্রাইস, 120 টাকা সেলিং প্রাইস। তাহলে প্রফিট কত হচ্ছে, 74 মানে 50-এর থেকে 4 কম, অর্থাৎ 46। 4 4 10 হাতে 46 ইউনিট প্রফিট করছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, 74 টাকায় কিনেছিল, 46 টাকা প্রফিটে বিক্রি করছে, ইন্টু 100। ওকে, এবার যদি 10% তাহলে 10% করলে কত হবে, 7 পয়েন্ট। ওকে, 10% করলে হবে 7 পয়েন্ট। এবার যদি 60% করি তাহলে কত হবে, 4 6 24-এর 4 হাতে 2, 6 7 42 আর 2 44, 44 পয়েন্ট। ঠিক আছে, 44.4। তাহলে 60% করলে হচ্ছে 44.4, পৌঁছতে হবে কোথায়, 46-এ।
তার মানে পৌঁছতে হবে 46-এ, তার মানে অ্যান্সারটা 60% থেকে সামান্য বেশি আছে। ঠিক আছে, 60% একদম কাছাকাছি, 60% থেকে সামান্য বেশি। তাহলে 60% থেকে সামান্য বেশি একটা অপশন আছে, এটাই হবে কারেক্ট। তারপর কি বলছে, দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট বাই এ টু দ্যাট বাই বি ইজ এ বিজনেস ইজ 14:15, and the ratio of their respective profits at the end of a year is 2:5. If A invested the money for 3 months, then for how much time B invested his money? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ইনভেস্টমেন্টের রেশিও কত, ইনভেস্টমেন্টের রেশিও বলছে 14:, ঠিক আছে, টাইমের রেশিও ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, আর প্রফিটের রেশিও বলে দিয়েছে 2:5। তাহলে টাইমের রেশিও ফাইন্ড আউট করতে হলে কি করতে হবে, 5টা উপরে তুলে দিয়ে কোনাকুনি গুণ করে দাও, 5 × 14। 2টা উপরে তুলে দিয়ে কোনাকুনি গুণ করে দাও, 15 × 2। যদি কেটে দেই এখানে কত হবে, 7, এখানে হবে কত, 3। তার মানে আলটিমেট টাইমের রেশিও কত আসছে, 3:7। তার মানে এ 3 ইউনিট সময়ের জন্য টাকা রেখেছিল, আর বি 7 ইউনিট সময়ের জন্য টাকা রেখেছিল। প্রশ্নে বলেছে 3 মাসের জন্য এ টাকা রেখেছিল, তার মানে 3-এর ভ্যালু 3, অর্থাৎ 7-এর ভ্যালু 7। তাহলে বি কত সময়ের জন্য টাকা রেখেছিল, বি 7 মাসের জন্য টাকা রেখেছিল। এবার কি বলছেন যে এবিসি ইনভেস্টেড ক্যাপিটাল ইন দ্য রেশিও 5:7:4, then time of their investing being in the ratio x:y:z. If their profits are in the ratio 45:42:28, then x:y:z. কি বলছে, ইনভেস্টমেন্টের রেশিও কত, ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 5:7:4। ওকে, টাইমের রেশিওটাকে ফাইন্ড আউট করতে বলেছে, আর প্রশ্নে প্রফিটের রেশিওটা দিয়ে দিয়েছে কত, 45:42:28। তাহলে দেখো এই প্রফিটকে যদি ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে দেই তাহলে টাইম পেয়ে যাবো, তাহলে 45/5 কত হবে, 9। 42/7 কত হবে, 6। 48/4 কত হবে, 12। আচ্ছা এখানে আছে 8, এখানে আছে, তো এখানে যদি 28 হয়, এখানে হয়ে যাবে 28/4 মানে 7। তার মানে টাইমের রেশিও কত, 9:6:7। অ্যান্সার এ। কি বলছে, দ্য রেশিও অফ ফাদার্স এজ টু হিজ মাদার্স এজ ইজ 3:2. The product of the numbers representing their age is 486. The ratio of their ages after 5 years will be. বলছে ফাদার আর মাদারের এজ এর রেশিও কত, 3:2। ঠিক আছে, তাহলে ফাদারের বয়স যদি 3x হয় আর মাদারের বয়স যদি 2x হয়, তাহলে এদের গুণফল কত দাঁড়াচ্ছে, 486। তার 3×2=6, 6×8=48, অর্থাৎ x² = 81। তাহলে x এর ভ্যালু কত আসছে, 9। তাহলে ফাদারের বর্তমান বয়স কত, 27, মাদারের কত, 18। 5 বছর পরে বয়সের রেশিও, 5 বছর পরে হয়ে যাবে এটা 32, 5 বছর পরে এটা হয়ে যাবে 23। তাহলে রেশিও কত হবে, 32:23। এবার বলছে ইন হোয়াট রেশিও মাস্ট দ্য সাপ্লায়ার মিক্স 2 varieties of pulses costing ₹10 per kg and 30 per kg respectively so as to get a mixture worth 50 per kg। বলছে কি দুটো ভ্যারাইটিকে মেশানো হচ্ছে, ঠিক আছে, একটা ভ্যারাইটির দাম 10 টাকা পার কেজি, অপর ভ্যারাইটির দাম 30 টাকা পার কেজি। মেশানোর পরে ওই মিশ্রণের যে দাম সেটা কত হচ্ছে, 15 টাকা পার কেজি। কোন রেশিওতে মেশানো হয়েছে, নরমাল অ্যালিগেশন। এদিকে আসছে 5, এদিকে আসছে 15, তাহলে 3 দিয়ে কাটলে কত হবে, 5:,
এখানে 5 আসছে, এখানে 10 আর 30, 10 30 15, তাহলে এখানে আসছে 5, এখানে আসছে, তাহলে 5 দিয়ে যদি যায়, 5 দিয়ে ঠিকই তো আছে। অ্যান্সার এ। নেক্সট কি বলছে, যে 25% can complete a work in 60 days. They started the work. 10% left the work after X days. If the whole work was completed in 80 days, then what is the value of X? কি বলছে, যে 25% 60 দিনে একটা কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে প্রত্যেক ব্যক্তির এফিসিয়েন্সি 1 ইউনিট করে ধরে নিচ্ছি, এটা হচ্ছে টোটাল। এবার কি বলছে দেখো, কাজ শুরু হলো, কাজ শুরু হলো এক্স দিন পর, আফটার এক্স ডেজ 10% লেফট, এক্স দিন পরে 10 জন কাজ ছেড়ে চলে গেল, ঠিক আছে। তার মানে ওই এক্স দিন 25 জন পার্সন কিন্তু কাজ করেছে, তাহলে 25 জন পার্সন যদি এক্স দিন কাজ করে, তাহলে টোটাল কতটা কাজ হবে, 25 ইন্টু এক্স, এতটা কাজ হবে, ঠিক আছে। এবার কি হলো, এবার বলছে যে পুরো কাজটা শেষ করতে হবে, যেহেতু লোক চলে গেছে তাহলে তো সময় তো বেশি লাগবে, তাহলে কন্ডিশন দিয়ে দিল যে বাকি যারা আছে তারা পুরো কাজটা 80 দিনে শেষ করবে। তাহলে এক্স এর ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখ 10 জন কাজ ছেড়ে চলে গেছে, ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কতজন, পড়ে থাকলো 15 জন। 80 দিনে পুরো কাজটা শেষ করতে হবে, 80 দিনে পুরো কাজটা শেষ করতে হবে, এক্স দিন কাজ হয়ে গেছে, তাহলে এখন কতদিন পড়ে আছে আর, 80 মাইনাস এক্স, ঠিক আছে, 80 মাইনাস এক্স। তাহলে এই 25 জন এক্স দিন কাজ করলো, টোটাল এতটা কাজ হলো, আর এই 15 জন 80 মাইনাস এক্স দিন কাজ করলো, টোটাল এতটা কাজ হলো, এটা টোটাল যে ওয়ার্ক সেটা, টোটাল ওয়ার্কের মানে টোটাল ওয়ার্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে ইকুয়েশন তৈরি হলো, এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করলেই অ্যান্সার চলে আসবে। যদি একটু কেটে দেই কত হবে, এখানে হয়ে যাবে 5, এখানেও 5, এখানে 3, তাহলে 5 6 30 300, এখানে আসছে 5x, 3 অষ্টে 24 240 মাইনাস 3x, এখানে আসছে কত 60, 2x, তাহলে x এর ভ্যালু কত 30, অ্যান্সার সি। এবার কি বলছেন, A is as efficient as B and C together. Working together, A and B can complete a work 36 days and C alone can complete it in 60 days. A and C work together for 10 days. B alone will complete the remaining work. বলছে কি, A is as efficient as B plus C together. মানে A এর এফিসিয়েন্সি A, B এর এফিসিয়েন্সি B আর C এর এফিসিয়েন্সি যদি C হয়, তাহলে A এর এফিসিয়েন্সি B প্লাস C এর এফিসিয়েন্সি, মানে A ইজ ইকুয়াল টু B প্লাস, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে যে A and B ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 36 ডেজ। A আর B একটা কাজ যদি একত্রিতভাবে করে তাহলে তার সময় লাগে 36 দিন। C যদি ওই কাজটা একা করে তাহলে তার সময় লাগে কত, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 180, এখানে হবে 3, এখানে হবে 5, ওকে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে এখানে যদি আমি বসিয়ে দেই সি এর ভ্যালু 3, তাহলে এ মাইনাস বি কত চলে আসছে 3, আর এ প্লাস বি কত, এ প্লাস বি হচ্ছে 5। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে যদি এ এর ভ্যালু ফাইন্ড আউট করি কত হবে, 5 আর 3 8/2 মানে 4, আর বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু হবে 1, আর সি এর ভ্যালু দেওয়া আছে 3। এবার ফাইন্ড আউট করতে বলেছে যে বি অ্যালন কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক,
তার আগে কি বলেছে যে এ আর সি একত্রিত ভাবে 10 দিন কাজ করেছে, ঠিক আছে। আর এর এফিসিয়েন্সি কত, 4, সি এর এফিসিয়েন্সি 3, তাহলে 4 আর 3 7, 7 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। আর তারা একত্রিত অবস্থায় 10 দিন কাজ করেছে, তার মানে 70 ইউনিট কাজ হয়ে গেছে, তারা কাজ ছেড়ে চলে গেছে, ঠিক আছে। এবার বাকি আছে কতটা কাজ, বাকি আছে এখনো টোটাল কাজ ছিল কত 180, তার মধ্যে 70 ইউনিট এ আর সি মিলে করে ফেলেছে, বাকি আছে আর 110 ইউনিট কাজ। তাহলে এই 110 ইউনিট কাজ বি কে একা করতে হবে, বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে 110 কে বি এর এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করে দেই তাহলে বি এর সময় চলে আসবে। তাহলে বি এর কত সময় লাগবে বাকি কাজটা একা করতে, 110 দিন। অ্যান্সার কি? নেক্সট a bottle is full of 24-liter milk. 8-liter milk is taken out and replaced by water, and again this process is repeated 3 times, মানে টোটাল 4 times করা হয়েছে প্রসেসটা। The amount of milk left the fourth replacement, ঠিক আছে। দেখ 24 লিটার মিল্ক ছিল, 8 লিটার তুলে নেওয়া হলো, তাহলে এখন পড়ে থাকছে কত, যদি 8 দিয়ে কেটে দেই কত হবে 2/3। একবার যদি প্রসেসটা করা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2/3, যদি 4 বার করা হয়েছে তাহলে 2/3 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 কত 16, 3 টু দি পাওয়ার 4 কত 81, তাহলে মিক্সচার কত 81, তাতে এখন মিল্ক কত 16 ইউনিট, আর এখানে মিক্সচার কত 24 লিটার, তার মানে 81-র ভ্যালু কত 24, ঠিক আছে। 81-র ভ্যালু কত, 81-র ভ্যালু হচ্ছে 24। কার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, 16-র ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ নিচে আসছে 81, এখানে আছে 4 × 64, 4 হাতে 6, 16 দুগুণ 32 আর 6 38। ওকে, তাহলে এটা কত হবে, এটা তো পুরোপুরি 4 দিয়ে তো যাবে না, 4 1 4, 4 8 32। যদি 4 দিয়ে নরমালি যদি 4 দিয়ে করি কত হবে, 4 1 4, 4 8 32, 324 হচ্ছে, এখানে আছে 384। যদি 5 দিয়ে করি 5 1 5, 5 8 40, বেশি হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সারটা 4 পয়েন্ট সামথিং হবে, একটাই আছে 4 পয়েন্ট সামথিং, 4.7। এবার কি বলছে, এ ট্রেন রানিং at a speed of 60 km/h crosses a platform double of its length in 30.4 seconds. Find the length of the platform. ঠিক আছে, তার মানে আমি যদি ধরে নিই ট্রেনের লেন্থ x, প্ল্যাটফর্মের লেন্থ 2x, তার মানে টোটাল 3x ডিস্টেন্স কভার করছে। গতিবেগ কত 60 km/h, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, আর সময় কত 32.4, তাহলে 32.4, তার মানে একে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। যদি 18 দিয়ে কেটে দিই কত হবে, 18 1 18, 14 8, এখানে কত হবে 6, ঠিক আছে। কত আসছে 3x ইকুয়াল 5 6 30 ইন্টু 18, তাহলে 3 দিয়ে কাটলে কত হবে 10, তার মানে x এর ভ্যালু কত আসছে 180, x এর ভ্যালু 180। ফাইন্ড আউট করতে বলেছে প্ল্যাটফর্মের লেন্থ, প্ল্যাটফর্মের লেন্থ কত 2x, তার মানে 180 ডবল মানে 360, প্ল্যাটফর্মের লেন্থ কত 360। নেক্সট 15 বলছে অমিত and Sumit start walking from the same point in opposite directions at the speed of 6 km/h and 4 km/h respectively. How far will they be from each other after 4 years? বলছে যে ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট, এবার এই পয়েন্ট থেকে সাপোজ ধরো অমিত ডান দিকে যাচ্ছে
আর অমিতের গতিবেগ কত? অমিতের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার এই পয়েন্ট থেকে সুমিত, অমিত যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীত ডিরেকশনে, অর্থাৎ বাঁ দিকে যাচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এবার দুজনই 4 ঘন্টা যাচ্ছে তাদের রেসপেক্টিভ ডিরেকশনে। তাহলে দেখো, অমিত যদি 6 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে 4 ঘন্টা ট্রাভেল করে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? 24 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। আর সুমিত 4 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে যদি 4 ঘন্টা ট্রাভেল করে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? 16 কিলোমিটার। 16 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। ঠিক আছে, তার মানে এই পয়েন্ট থেকে অমিত চলে গেল 24 কিলোমিটার 4 ঘন্টায়, আর সুমিত চলে গেল এই পয়েন্ট থেকে 4 ঘন্টায় 16 কিলোমিটার। তার মানে 4 ঘন্টা পরে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত হয়ে গেল? 24 + 16 অর্থাৎ 40 কিলোমিটার। এবার কি বলছে? ইন হাউ মেনি ইয়ার্স শ্যাল 3500 invested at the rate of 10% simple interest per annum হবে, এটা হবে পার অ্যানাম, অ্যামাউন্টস টু 4500। ঠিক আছে, তাহলে এখানে সময়টা ফাইন্ড আউট করতে বলেছে, আর রেটটা বলেছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো, 3500 টাকা ইনভেস্ট করেছিল, 4500 টাকা সুদ আসবে, অর্থাৎ 1000 টাকা ইন্টারেস্ট। আর প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 3500 টাকা। রেট হচ্ছে 10%, মানে 1/10। শূন্য শূন্য কাটা থেকে শূন্য শূন্য কাটা। ঠিক আছে, 5 দিকে গেলে এখানে হবে 7, এখানে হবে, তাহলে টি এর ভ্যালু কত আসছে? t/7, অর্থাৎ 2×6/7। তাহলে সময় কত হবে? 2×6/7। এবার কি বলছে? The monthly income of Ravi and Shiv are in the ratio 1:2, and their monthly expenditure are in the ratio 1:3. If each saves 4,000 per month, then find the monthly income of Shiv. শিবের মান্থলি ইনকাম। তাহলে দেখো, দুজন আছে, রবি আছে আর শিব আছে। ওকে, এবার এদের মান্থলি ইনকামের রেশিও কত বলে দিয়েছে? 1:2। ওকে, আর এক্সপেন্ডিচারের রেশিও কত বলে দিয়েছে? 1:3। ঠিক আছে, এবার ইনকাম থেকে এক্সপেন্ডিচারে আমরা কিভাবে যাই? ইনকাম থেকে যদি সেভিংসটা বাদ দিয়ে দেই, তাহলে এক্সপেন্ডিচারে চলে যাব। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে তারা দুজনেই মাসে 4000 টাকা করে সেভ করে। ওকে, তার মানে রবিও 4000 টাকা সেভ করে, শিবও 4000 টাকা সেভ করে। অর্থাৎ বোঝাতে চাইছে যে ইনকাম হচ্ছে 1:2। এবার যদি তারা 4000 টাকা করে সেভিংস করে নেয়, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর সেই এক্সপেন্ডিচারের রেশিও কত? 1:3। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে এই ইনকামের রেশিও, অর্থাৎ 1:2 থেকে যদি 4000 করে আমি বাদ দিয়ে দেই, তাহলে এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 1:3। ঠিক আছে, মানে 1:2 রেশিও থেকে যদি 4000 বাদ দিয়ে দেয়, তাহলে 1:2 রেশিওটাই পরিবর্তিত হয়ে যাবে 1:3। ঠিক আছে, তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে সেভিংস হচ্ছে 4000, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রবির ক্ষেত্রে ইনকাম 1 ইউনিট, এক্সপেন্ডিচার 1 ইউনিট, কোনো চেঞ্জ হয়নি। আবার এখানে দেখা যাচ্ছে যে এর চেঞ্জ হয়েছে 1 ইউনিট, কিন্তু সংখ্যায় দেখা যাচ্ছে যে চেঞ্জটা সেম, দুজনেরই সেভিংস সেম, কিন্তু অনুপাতে দেখা যাচ্ছে যে রবির কোনো রকম কোনো সেভিংস হয়নি, আবার শিবের সেভিংস হচ্ছে 1 ইউনিট। কিন্তু দুজনের সেভিংস তো সেম করতে হবে, মানে এই দুটো রেশিওর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা তো সেম করতে হবে। তাহলে সেম করার জন্য কি করতে হবে?
এই ইনকামের যে রেশিও আছে ওর ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্টের মধ্যে ডিফারেন্স কত, 1। আর এক্সপেন্ডিচারের যে রেশিও আছে তার ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্টের মধ্যে ডিফারেন্স কত, 2। তাহলে এই 1 আর 2 এই দুটো ডিফারেন্সকে সমান করতে হবে। তাহলে 1 আর 2 এর এলসিএম 2, তাহলে দুজনকেই 2 বানাতে হবে। এখানে অলরেডি 2 আছে, তাই এই 1 এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে যদি 2 গুণ করি, তাহলে 1 এর যে করসপন্ডিং রেশিও 1:2 তার সাথেও 2 গুণ করতে হবে। তাহলে এটা কিন্তু ডিরেক্ট। আর এখানে তো কোনো কিছু গুণ করিনি, 1:2। উদ্দেশ্য ছিল কি, দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স সেম করা। দেখো তো সেম হয়নি, 1 ইউনিট সেম হয়ে গেছে, নো প্রবলেম। এবার কি বলছে, এবার বলছে যে শিবের মান্থলি ইনকামটা কত সেটা ফাইন্ড আউট করতে বলছে। ওকে, তাহলে দেখো দুজনেরই সেভিংস কত হচ্ছে, 1 ইউনিট। আর এখানে দুজনের সেভিংস হচ্ছে 4,000। 4,000, তার মানে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হচ্ছে 4,000। জানতে চেয়েছে শিবের মান্থলি ইনকাম কত, তার মানে 4 ইউনিটের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 1 এর ভ্যালু যদি 4,000 হয়, তাহলে 4 এর ভ্যালু কত হবে, তাহলে শিবের মান্থলি ইনকাম কত টাকা, 16,000 টাকা। কি বলছে, দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 6:11. Ratio of their expenditure is 1:2. If A and B save 9,000 and 11,500 respectively, then expenditure of B এর এক্সপেন্ডিচারটা কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে দেখো এখানে দুজন ব্যক্তি আছে, এ ব্যক্তি আছে আর বি ব্যক্তি আছে। এবার এই এ ব্যক্তি আর বি ব্যক্তির ইনকামের রেশিও কত, ইনকামের রেশিও 6:11। আর এক্সপেন্ডিচারের রেশিও কত, এক্সপেন্ডিচারের রেশিও 1:2। এবার এই 6:11 1:2 তে কেন চেঞ্জ হয়েছে, 1:2 তে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এ 9,000 টাকা সেভ করেছে তার ইনকামের, আর বি সেভ করেছে 11,500। তো জানতে চেয়েছে কি যে বি এর এক্সপেন্ডিচার কত, অর্থাৎ 2 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে সলভ করতে হয়, কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 11,500 আর 18,000। তাহলে 11,500 আর 18,000 এর মধ্যে ডিফারেন্স কত, 6,500। 6,500, আচ্ছা এখানে 6 2 12, 11 8 11। তাহলে 12 আর 11-র মধ্যে ডিফারেন্স 6 2 12, 11 8 11, অর্থাৎ 1 এর ভ্যালু কত, 6,500। তাহলে 1 এর ভ্যালু যদি 6,500 হয়, তাহলে এই 11-র ভ্যালু কত হবে, এই 11-র ভ্যালু হবে 6,500 ইন্টু 11। কারণ এখানে বি এর এক্সপেন্ডিচার ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে আগে তো বি এর ইনকামটা ফাইন্ড আউট। তাহলে 11,000, 11,000, এখানে 5 হাতে 5, 6 11 66 আর 5 71, 7,1500। ঠিক আছে, তাহলে দেখো বি এর ইনকাম কত, 7,1500 আর সেভিংস কত, 1,1500। তাহলে এক্সপেন্ডিচার কত, 0,0,0,0 হাজার টাকা। তার মানে সে 60,000 টাকা খরচ করে মাস, তার মাসে। কি বলছে, বলছে a sum of rupees 5,760 amounts to 7,200 in 4 years and to rupees X in 12 years at a certain rate percent per annum. And the interest is compounded yearly in both the cases. What is the value of X? কি বলছে ভালো করে বুঝো। মূলধন ছিল 5,760 টাকা, ঠিক আছে, সেটা 4 বছরে হয়ে যাচ্ছে 7,200, ঠিক আছে, আর 12 বছরে সেই টাকাটাই হয়ে যাচ্ছে এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, ঠিক আছে, একদম সোজা অঙ্ক। তাহলে দেখো 4 বছরে 5,760 টাকা হচ্ছে 7,200, অর্থাৎ 7,200 টাকা প্রিন্সিপাল, সরি 5,760 টাকা প্রিন্সিপাল।
আর 7,200 টাকা অ্যামাউন্ট। যদি কাটাকুটি করে দেই কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে। 8 নং 72, 6 নং 54, 4 নং 36, 8 10 কে 80, 8 8 64, আবার 2 দিয়ে গেলে হবে 5, এখানে হবে 4, 5:2। এটা হচ্ছে 4 বছরের ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ঠিক আছে, এবার 12 বছরে অ্যামাউন্ট কত হবে? তাহলে 4 বছরের ক্ষেত্রে যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর 12 হয় তাহলে কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। তাহলে 12 বছরের ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? এর পাওয়ারে 3 হয়ে যাবে, 5/4 তার কিউব। অর্থাৎ আলটিমেট 12 বছরে 4 এর কিউব 64 টাকা হচ্ছে 125। তাহলে এবার জানতে চেয়েছে কি এক্স এর ভ্যালুটা কত। তাহলে দেখো 4 বছরে 64 টাকা হচ্ছে 125 টাকা, অর্থাৎ 125 এর ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। 64 টাকা হচ্ছে 125 টাকা, তাহলে 5,760 টাকা 4 বছরে কত হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তার মানে 64 ভ্যালু কত? 64 ভ্যালু হচ্ছে 5,760। তাহলে 125 এর ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এটা কত দিয়ে যাবে? এটা 4 4 16, 4 দিয়ে যাবে না, 4 4 16, 4 4 দিয়ে যাবে না, 9 দিয়ে কি যাবে? 9 4 নং 36 সেটা, হ্যাঁ 9 দিয়ে চলে যাবে। 4 নং 36 6 হাতে 3, 6 নং 54 আর 3 97, আর এখানে আছে একটা শূন্য। তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে? শূন্য বসে যাচ্ছে। 5 নং 45 এর 5 হাতে 4, 9 নং 178 এ 112, তার মানে 11,250 টাকা। অ্যান্সার বি। A boat goes 30 kilometers upstream in 3 hours and downstream in 1 hour. How much time will this boat take to cover 60 kilometers in still water? বলছে একটা বোট 30 কিলোমিটার আপস্ট্রিম যাচ্ছে 3 ঘন্টায়, অর্থাৎ 30/3। তার মানে আপস্ট্রিম স্পিড কত? আপস্ট্রিম স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর ডাউনস্ট্রিমে যাচ্ছে 1 ঘন্টা, ডিস্টেন্স কিন্তু সেম। ঠিক আছে, তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত? ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এবার জানতে চেয়েছে যে হাউ মাচ টাইম উইল দিস বোট টেক টু কভার 60 কিলোমিটার স্টিল ওয়াটার, মানে স্থির জলে নৌকোর যে গতিবেগ, সেই গতিবেগে যদি 60 কিলোমিটার বোট চালায় তাহলে কতটা সময় লাগবে, মানে 60 কিলোমিটার যেতে তার কতটা সময় লাগবে স্থির জলে নৌকার যে গতিবেগ সেই গতিবেগে যদি যায়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কি করবো? আপস্ট্রিম স্পিড প্লাস ডাউনস্ট্রিম স্পিড কে যোগ করে দিতে হবে, 3,740/3 কিলোমিটার পার আওয়ার। এটা নৌকার গতিবেগ চলে আসছে স্থির জলে। তাহলে এই গতিবেগে, এই 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাবে কত? 60 কিলোমিটার, কতটা সময় লাগবে? তাহলে অ্যান্সার। এবার কি বলছে? দ্য সারফেস এরিয়া অফ এ কিউব ইজ 76 সেন্টিমিটার স্কয়ার, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কিউব। বলছে একটা কিউবের সারফেস এরিয়া 76 সেন্টিমিটার স্কয়ার, তাহলে সারফেস এরিয়া মানে হচ্ছে 6a স্কয়ার, আর 6a স্কয়ার এর ভ্যালু কত? 726, অর্থাৎ a স্কয়ার এর ভ্যালু কত? a স্কয়ার এর ভ্যালু হচ্ছে 6 বারং 72, 6 1 6, 121। তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 1। ভলিউম ফাইন্ড আউট করতে হবে, তাহলে a এর কিউব করতে হবে, মানে 11 এর কিউব মানে 1321। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার সি। এবার এই সরলটা করতে হবে, ঠিক আছে, কিছুই না। তো দেখো এটা পুরো পার্ট পার্টে করবো, কিভাবে করছি না। এখানে আছে 8/9 অফ, এখানে কত আছে? এইটুকু অংশ করি। এখানে আছে 5 × 1/4, অর্থাৎ 21/4। ঠিক আছে, আর এখানে আছে ভাগ, এখানে কত আছে? এখানে আছে, ঠিক আছে সমস্যা, এখানে আছে ভাগ।
এখানে কি আছে যে 3 দুগুণ 6, 6 এর একে 7, 7/3। এখানে আছে অফ, তাহলে অফের কাজটা আগে করতে হবে। তাহলে 7/3 ইন্টু 4 মানে 28/3 হবে। আর এখানে আছে ভাগের সাইন, তাহলে উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে 3/28 ইন্টু 3/28, আর তার সাথে 8/9 অবস্থায় আছে। তাহলে কি হবে 4 দুগুণ 8, 3 তিরিকে 9, 3 সাতে 21, 7 দুগুণ 14, এখানে 8। তাহলে পুরো এইখান থেকে এইটুকু পর্যন্ত চলে আসছে হাফ। তারপরে এখানে আছে ভাগ, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে 8, এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে উল্টে যাবে। এখানে হচ্ছে 4 দুগুণ 8, 3 5 15, 8/15 মানে 15/8, 8 8 কেটে যাচ্ছে, তাহলে কত আসছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে হাফ ডিভাইডেড বাই 15, ঠিক আছে। এখানে আছে অফ, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 8 2/3 ইন্টু 5/4 হয়ে যাবে, তাহলে 2 2 2, এখানে আসছে 4, 4 5 2/, আর এখানে আছে কিন্তু অফ, অর্থাৎ অফ ডি বাই, অফের কাজ আগে করতে হবে, হাফ ডিভাইডেড বাই, এখানে আসছে, তাহলে এখানে আসছে, তাহলে 3 5 15, 5 2 100, তাহলে 100 যদি নিচে চলে যায় 1/2, অ্যান্সার সি। ঠিক আছে, দুটো সব লিখে লিখে সুন্দর করে করা, তা কিন্তু একদম ভেঙে ভেঙে পাট পাট করে করতে। এবার কি বলছে, ইফ দা 11 ডিজিট নাম্বার 5 6 7 8 x 4 3 2 6 7 y is divisible by 72, then what is the value of root over of 5x plus 8? তাহলে কি আছে এখানে, এখানে আছে, লেখার দরকার নেই, এখানেই লেখা আছে। 72 দিয়ে ডিভিজিবল, তাহলে 72 কে দুটো প্রাইম নাম্বারে ভেঙে দাও, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 9, তাহলে এই সংখ্যাটা 8 দিয়েও ডিভিজিবল হবে, আবার 9 দিয়েও ডিভিজিবল হবে। যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে লাস্টের তিনটে সংখ্যা 8 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে y এর ভ্যালু কত হবে। দেখো 8 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য y এর ভ্যালুটা কত হবে দেখে নাও। এখানে কত হচ্ছে 28 64 মানে 3, তাহলে 3 এর সাথে কত আসলে 8 দিয়ে ডিভিজিবল হবে, 4 8 32, অর্থাৎ y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে। এইবার তাহলে 8 এর ডিভিজিবিলিটি দিয়ে y এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে 9 এর ডিভিজিবিলিটি দিয়ে x এর ভ্যালু পাবো, তাহলে যেখানে যেখানে 9 দেখতে পাবে কেটে দাও, 7 আর 2 কেটে দিলাম, ঠিক আছে। এবার এবার আবার এখানে 7 আর 2 9, 6 আর 3 এর 9, 4 আর 5 এর 9, ঠিক আছে। আর কোথাও আছে, আর কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আসছে 8 আর 6 14, তাহলে 14 এর সাথে কত যোগ করলে 9 দ্বারা ডিভিজিবল একটা সংখ্যা পাবো, 4 যোগ করলে, তাহলে x এর ভ্যালু কত 4, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 4, y এর ভ্যালু কত, তাহলে রুট ওভার অফ 5x, 5x মানে কত 20, আর 8y তার মানে 16, অর্থাৎ 36, তাহলে অ্যান্সার কত হচ্ছে। এবার বলছে a group of 36 student has an average present age of 14 years. When the average age of the teacher is included, the average age rises by 1. Calculate the age of the teacher. কি বলছে যে 36টা স্টুডেন্ট ছিল, তার সাথে একজন টিচার জয়েন করলো, 36টা স্টুডেন্টের অ্যাভারেজ এজ ছিল 14, একজন টিচার জয়েন করায় কত হয়ে গেছে 15, তাহলে এখানে 15, এখানেও 15 হওয়ার কথা, এখানেও 15 হওয়ার কথা, এক কম, তাহলে এখানে 36 জনের জন্য 36, এদিকে 36 বাড়িয়ে দিতে হবে, তাকে একজনের মধ্যে ভাগ করে দিতে হবে, 36 প্লাস 15 হয়ে যাবে কত 51, তাহলে অ্যান্সার কি। এবার কি বলছে যে when a watch is sold at 7/11 of the market price, there is a loss of 10%.
হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মার্কেট প্রাইস টু দ্য কস্ট প্রাইস? কি বলছে? বলছে একটা ঘড়ি বিক্রি হচ্ছে 7/11, মার্কেট প্রাইসে 7/11 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আমরা তিনটে জিনিস জানি, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। এবার মার্ক করা হয়েছিল 11 টাকায়, বিক্রি হচ্ছে কত টাকায়? 7 টাকায় বিক্রি হচ্ছে। আর লস হচ্ছে কত? 7 টাকায় বিক্রি করে তার লস হচ্ছে 20%। ঠিক আছে, তাহলে এখানে দুটো শূন্য বাড়িয়ে দিচ্ছি, দুটো শূন্য না, একটা শূন্যই থাকবে, দরকার নেই শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখ 20% লসে বিক্রি হচ্ছে, তাহলে 20% মানে কি? 20% মানে হচ্ছে জিনিসটাকে যদি 5 টাকায় কিনি তাহলে 4 টাকায় বিক্রি করব। আর এখানে বিক্রি করা হচ্ছে কত টাকা? 7 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 4 এর ভ্যালু কত? 7। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হবে 7/4। তাহলে 5 এর ভ্যালু কত হবে? ইনটু 5। কস্ট প্রাইসটা চলে আসবে। ঠিক আছে, জানতে চেয়েছে কি মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও। তাহলে এই রেশিও নিয়ে নেই, তাহলে কত দাঁড়িয়ে যাবে? আলটিমেট 535:44। জানতে চেয়েছে কি মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও, অর্থাৎ 44:35। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কি? কমপ্লিট 25টা অঙ্ক। নেক্সট ক্লাসে আবার 25টা অঙ্ক নিয়ে আসছি।